তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 4th সেমিস্টার ইতিহাস অনার্সে 4টি পেপার পড়তে হবে এবারে, অর্থাৎ ডিএসসিসি 5 থেকে শুরু করে ডিএসসিসি 8 পর্যন্ত 4টি ডিএসসিসি পেপার পড়তে হবে এবং এই 4টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদের ডিএসসিসি 5 যে পেপার আছে, ডিএসসিসি 5 পেপারের সাজেশানটা দেখো, যেটা ভারতের ইতিহাস 750 থেকে 1206 পর্যন্ত পড়তে হচ্ছে। 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, রাজপুত শক্তির উত্থানের কারণ কী ছিল এবং এই সম্পর্কিত বিভিন্ন তত্ত্বগুলি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক হিসাবে অলবিরনির অবদান ও মূল্যায়ন বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্য, লিপি এবং মুদ্রার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল বিশ্লেষণ করো। নেক্সট, শিক্ষার বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্য গিল্ডগুলির কার্যাবলী ও ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থার প্রসার এবং অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি বা আদিবাসী কৃষক সম্প্রদায়ের ভূমিকা নির্ণয় করো। পরের প্রশ্ন আছে, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান ও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং এই সংক্রান্ত বিতর্কটি লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে পাল শক্তির সম্প্রসারণে দেবপালের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ও ফলাফল কী ছিল। নেক্সট, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপর হচ্ছে আদি মধ্যযুগে ভারতে নগর কেন্দ্র বা তৃতীয় নগরায়নের উত্থানের পেছনে প্রধান উপাদানগুলি কী ছিল, অর্থাৎ প্রেক্ষাপট। আদি মধ্যযুগে স্থাপত্য ও ভাস্কর্যে আঞ্চলিক শৈলীর বিবর্তন সংক্ষেপে লেখো। নেক্সট, 11 শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, পাল আমলে বাংলার সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান কি আদি মধ্যযুগের হয়েছিল তা তুমি মনে করো। তারপরে দেখো, সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায় আর রাজেন্দ্র চোলের কৃতিত্ব সংক্ষেপে লেখো। তারপরে পরের যে পেপার ডিএসসিসি 6 পেপার, যেটা ইউরোপের ইতিহাসের ওপর পড়তে হচ্ছে, 1453 থেকে 1605 পর্যন্ত ইউরোপের ইতিহাসের ওপর এটা আছে। এখানে 20 নম্বরের যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কার বা নতুন বিশ্ব অনুসন্ধানের কারণ উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপর রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী এবং ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিন এবং ক্যালভিনবাদের ভূমিকা এবং এর প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে কি, 16 শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও সমাজ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য এবং এই ক্ষেত্রে
রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন এবং বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট, ইউরোপের আধুনিক রাজতন্ত্র বা জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইতালির রেনেসাঁসের শিল্প, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার উপরে প্রভাব বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, কৃষি বিপ্লব কিভাবে ঘটেছিল এবং ইউরোপের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের প্রভাব কী ছিল। তারপরে দেখো, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব, কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। বাকিগুলো তোমরা দেখো, আর যেগুলো স্টার দেওয়া সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে এই পেপারের অর্থাৎ 6 পেপার যেটা আছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবারে দেখো। এখানে প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিতর্কের মূল কথা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে কি, পর্তুগিজ ও স্পেনীয় সমুদ্র অভিযানের একটি তুলনামূলক আলোচনা করো। নেক্সট, ইটালিতে কেন সর্বপ্রথম নবজাগরণ বা রেনেসাঁস শুরু হয়েছিল। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। ইংল্যান্ডে এনক্লোজার বা বেস্টনী আন্দোলন বলতে কী বোঝো। প্রতি সংস্কার বা কাউন্টার রিফরমেশন কি। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র আবিষ্কারের প্রভাব। অ্যানাব্যাপটিস্ট বা হিউগেনেট কাদের বলা হয়। বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। ওয়েস্টফেলিয়া সন্ধির গুরুত্ব সংক্ষেপে লেখো। আধুনিক জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝো। কোপার্নিকান বিপ্লব কি। পুঁজিবাদের বৈশিষ্ট্য, কলম্বাসের আবিষ্কারের গুরুত্ব, রেনেসাঁসের অবদান, এগুলো হচ্ছে 5 নম্বরে। এবার ডিএসসিসি 7 পেপার ভারতের ইতিহাসের ওপর আছে 1206 থেকে 1526। এই পেপারের সাজেশন আলোচনা তো করবো, তার আগে যে বিষয়টা বলার, তোমাদের জন্য এই সেমিস্টারেও আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবারে 20 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তিত হয়েছিল তা বিস্তারিত আলোচনা করো। ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ আলোচনা করো। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনার বিশ্লেষণ করো এবং তার ব্যর্থতার কারণগুলি লেখো। নেক্সট, দিল্লির সুলতানিকে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়, যুক্তিসহ আলোচনা করো। সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল এবং সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব কী ছিল। তারপরে বিজয়নগর ও বাহমিনী সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের কারণ ও ফলাফল বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে বিদেশি পর্যটকদের রচনার ভিত্তিতে বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থার বর্ণনা করো। তারপর সুলতানি যুগে নগরায়ন বা শহর কেন্দ্রিক সভ্যতার বিকাশ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। সুলতানি যুগে ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্নির রচনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তার রাজত্বকালের প্রধান কৃতিত্ব আলোচনা করো। দুটো এক্সট্রা দেওয়া আছে দেখবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ বা রক্ত লৌহ নীতি বলতে কী বোঝো। নেক্সট, সুলতানি যুগে ইক্তা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। খলজি বিপ্লব বলতে কী বোঝো, তার তাৎপর্য। সুলতান রাজিয়ার পতনের কারণ সংক্ষেপে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা। হোসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। মামুদ গাওয়ান কে ছিলেন এবং বাহমিনী রাজ্যে তার অবদান কী ছিল। নেক্সট, সুলতানি যুগের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য এবং সমাজে এর প্রভাব সংক্ষেপে লেখো। নেক্সট, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি, সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা এবং বাকি কয়েকটা দেওয়া আছে দেখো। এবার তোমাদের শেষ যে পেপারটি আছে ডিএসসিসি 8 পেপার, যেটা ইউরোপের ইতিহাসের ওপরে আছে। এখানে 20 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন,
মুদ্রণ বিপ্লবের কারণ ও সমাজ সংস্কৃতিতে এর ফলাফল বা প্রভাব বিস্তারিত আলোচনা করো। ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ কী ছিল বা অথবা গৌরবময় বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা করো। ইংল্যান্ডে বিপ্লবের একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে লেভেলার ও ডিগারদের ভূমিকা মূল্যায়ন করো। বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, ইউরোপের আধুনিক বিজ্ঞানের উত্থানে এর অবদান আলোচনা করো। তারপরে জন লক কিভাবে একটি আদর্শ উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন তা বিশ্লেষণ করো। তারপরে জ্ঞানদীপ্তির যুগ বলতে কী বোঝো, এই জ্ঞানদীপ্তির প্রসারের কারণ ও এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ এবং পাক শর্তগুলি বিস্তারিত আলোচনা করো। এবং বাকি যেগুলো আছে তোমরা একটু দেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, সামরিক বিপ্লব কিভাবে যুদ্ধকে একই সঙ্গে রাজকীয় ও প্রলেতারীয় করে তোলে। পরের প্রশ্ন, ইউরোপের 17 শতকের সংকটকে সাধারণ সংকট কেন বলা হয়। ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লব বলে চিহ্নিত করা কতটা সঙ্গত। তারপরে দেখো, সপ্তদশ শতাব্দীর বৈজ্ঞানিক সংস্থা এবং একাডেমিগুলি কিভাবে বিজ্ঞানের বিকাশে সাহায্য করেছিল। তারপরে কোপার্নিকান বিপ্লব, এগুলো গুরুত্বপূর্ণ, দেখে নাও। আমি বাকিটা স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ সাজেশান দেখে নাও। এবং যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে অর্থাৎ পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে।